দিক দিগন্তে ছড়িয়ে দেন কমরেড নবাগত কমরেড ছিল লেনিনবাদের চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে দেন লেনিনবাদের চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে দেন 16, 17, 18 ইংরাজি অর্থাৎ 18 বিধানসভা আজকে যারা শাসক দল বা বিজেপি তখন কিন্তু তারা বামফ্রন্ট কিছু করেনি, গণমুক্তি পরিষদ কিছু করেনি, এই কথা বলেনি। বলেছেটা কি? ত্রিপুরা ছাড়া তো বামফ্রন্ট সরকার আর নাই, তখন কেরালাতে সিপিএম এর সরকার ছিল না, তার 2 বছর পরে আসছে। আজকে দ্বিতীয় বামফ্রন্ট সরকার নাই ভারতবর্ষে। ভারত সরকার বিজেপির দখলে, আর ভারতবর্ষের কোন একটা রাজ্য সরকার কেন্দ্রের মারফত না দিয়ে অন্য কোন দেশ বা অন্য কোন সংস্থার কাছ থেকে নিয়ে তার রাজ্যের বিকাশ ঘটাবে এই সুযোগ নাই। তাহলে বামফ্রন্ট যত চাকরি দিয়ে গেছে, রাস্তা দিয়ে গেছে, স্কুল করে গেছে, পানীয় জল বিদ্যুৎ ব্যবস্থা করেছে, আর তো করার কিছু নেই। এখন ডাবল ইঞ্জিন সরকার আনুন, বিজেপি সরকার আনুন। গারো কলোনিতে বামফ্রন্ট সরকার 25 বছরে যত চাকরি হয়েছে 5 বছরে তার দ্বিগুণ হবে। গারো কলোনি বা প্রতিচ্ছড়ি বা শান্তিবাজার মহকুমাতে 25 বছর বামফ্রন্ট সরকার যত রাস্তা ঘাট, পানীয় জল, সেচের ব্যবস্থা, রাবার বাগানের ব্যবস্থা করেছে তার দ্বিগুণ হবে। তার উপরন্তু রেগার কাজ 100 দিনের জায়গাতে 200 দিন, তখন 170 টাকা মজুরি, এটা ডাবল 340। পিয়ন থেকে শুরু করে অফিসার অবধি, হোমগার্ড থেকে শুরু করে এসপি অবধি, তারা যত বেতন পান একেবারে প্রথম মন্ত্রিসভা থেকেই সিদ্ধান্ত হবে ডাবল চাকরি, ডাবল বেতন, ডাবল ভাতা, ডাবল রেগা, ডাবল মজুরি, এবং তার থেকে বেশি। আজকে অসীমরা সে কথাই বলছেন, কর্তৃ যুবক লেখাপড়া শিখেছে, শুধু গারো কলোনির অসীম না, ত্রিপুরাজ্যের আরো অসংখ্য অসীম অনুপ স্বয়ং প্রধানমন্ত্রী বিজেপিকে না চিনলেও শুধু গারো কলোনির তারা নয়, এই ত্রিপুরাজ্যের অসংখ্য এরকম যুবকরা তখন বিজেপির নেতাদের না চিনলেও বিজেপির হয়ে গোপনে গোপনে যে আরএসএস এর সাধুরা, বিজেপির হয়ে যারা এই ক্ষেত্র প্রস্তুত করে তাদেরকে না চিনলেও কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন 24টা ঘন্টা টেলিভিশনে যার মুখ দেখায়, খবরের কাগজে তার ছবি ছাপে, তার বক্তব্য ছাপে, তিনি এসে বলছেন मैं नरेंद्र मोदी, मैं हिंदुस्तान का प्रधानमंत्री, मैं वादा करता हूं। तो সেই জায়গায় যদি অসীমরা ভুল করে, এটা অসীমের দোষ না।
অনুপরা ভুল করে, অনুপে দোষ না। ত্রিপুরাজের হাজার হাজার যুবক এরকম ভাবে, শুধু যুবকরা, অন্যান্যরাও, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, শিক্ষক, কর্মচারী, পুলিশ, পিএসআর, তারাও সে ভুলের পা দিয়েছে। বিজেপি না, প্রধানমন্ত্রী বলছে 2018 বিধানসভা নির্বাচন, অরুণ জেটলি তখনকার অর্থমন্ত্রী অসুস্থ। কদিন আগে আমিও যে হসপিটালে ভর্তি হয়েছিলাম, দিল্লির এইমস, এই এইমসে ভর্তি। আমি তখন এমপি। দীর্ঘদিন ধরে অরুণ জেটলি সংসদে যেতে পারে না, খুবই অসুস্থ। হঠাৎ একদিন পত্রিকায় দেখি অরুণ জেটলি ত্রিপুরাতে নির্বাচনী প্রচারে যাবে না। যে বেটা পার্লামেন্টে আসতে পারে না, কি করে ত্রিপুরা রাজ্যের নির্বাচনী প্রচারে যাবে? কতটুকু বিজেপি মরিয়া হতে পারে, কতটুকু আমি বলবো যে অমানুষ হতে পারে। একটা অসুস্থ মুমূর্ষ লোককে ডাবল ইঞ্জেকশন পুশ করে বিশেষ ফ্লাইট নিয়ে এসছে আগরতলা। কি বলানোর জন্য? मैं तो वित्त मंत्री हूं, অর্থাৎ আমি তো অর্থমন্ত্রী, মেরা হাত মে তো চাবি, আমার সিন্ধুকের চাবি আমার হাতে। ত্রিপুরা যে তখন যে ভীষণ ডকুমেন্ট জারি করা হয়েছে, 299টা প্রতিশ্রুতি। ছোট ত্রিপুরা কিतना रुपया चाहिए, कितना राशि चाहिए, এই কথা বলানোর জন্য বেচারা অরুণ জেটলি ত্রিপুরা জনসভা করে ফেরত গিয়ে কঠিনভাবে মারা গেছে। কিন্তু মৃত্যুবান দিয়ে গেছেন ত্রিপুরার মানুষ। আজকে তাদের সরকার 7 বছর ধরে চলছে। দিল্লিতে তাদের সরকার, রাজ্যে তাদের সরকার। কিন্তু মৃত্যুবান দিয়ে গেছেন ত্রিপুরার মানুষ। আজকে তাদের সরকার 7 বছর ধরে চলছে। দিল্লিতে তাদের সরকার, রাজ্যে তাদের সরকার। আর ত্রিপুরাজ্যে যদি আগে এদের দুটি দল, বিজেপি এবং আইপিএফটি, সেই হিসেবে যদি ডাবল ইঞ্জিন হয়, এখন মথাও আসে, এখন ট্রিপল ইঞ্জিন। তাহলে এখানে অসীমদের তো হতাশ হওয়ার কথা না। এরকম অসংখ্য যুবক 18তে ক্ষমতায় আসার পর যাদের বেকারত্ব, দারিদ্র, এর সুযোগ নিয়ে যাও সিপিএম এর পার্টি অফিস বুলডোজার দিয়ে ঘুরিয়ে দাও, লুট করো, বাড়িঘর ভাঙো, বাড়ি ছাড়া করো। সব বিজেপির তৎকালীন সময়ের যারা বাইক বাহিনী মন থেকে এসব কাজ করেছে, আমরা তো বিশ্বাস করি না। মন থেকে, নিজ থেকে, 11 কলোনি হোক, পতিচুরি হোক, বীরচন্দ্র বাজার হোক বা বীরচন্দ্র বাজারে হোক বা শান্তির বাজারে, এরা মন থেকে করেছে, নিজ থেকে করেছে, করেনি। এদেরকে প্ররোচিত করা হয়েছে, যদি এই কাজটা করো তাহলে চাকরিটা পাবে, এই কাজটা যদি করো তাহলে লাইসেন্সটা পাবে। বিজেপির হয়ে যদি এই রিগিং, মারপিট, জবরদস্তি করে চাঁদা তুলো, তাহলে তোমাদের সুযোগ পাবে। করেছে, শত শত পার্টি অফিস ঘুরিয়ে দিয়েছে।
হাজার হাজার মানুষের উপর অন্যায় আক্রমণ নামিয়ে দিয়েছে। প্রশাসনকেও অপব্যবহার করেছে। পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন আজও করছে। কিন্তু নিট ফলটা এই ত্রিপুরার উন্নয়নটা কি? 5 বছর ছিল আমরা উন্নয়ন করেছি, এটা মানুষকে বোঝানোর জন্য মুখ্যমন্ত্রীর ছবি ছেপে লাগাতে হয়নি। মন্ত্রীদের নামে পোস্টার করে আমরা রাস্তা করেছি বলে ওই গারোগলি রাস্তার সামনে ওই ত্রিপুরা সিংহের ছবি বা নামে পোস্টার করতে হয়নি। মানুষ নিজ অভিজ্ঞতায় দেখেছে, হ্যাঁ রাস্তা হয়েছে, বিদ্যুৎ এসেছে, স্কুল হয়েছে, জুমিয়ার ঘরে, খ্যাতপুরের ঘরে ঘরের ছেলে পুলিশের চাকরি পেয়েছে, মাস্টারের চাকরি পেয়েছে, কেরানির চাকরি পেয়েছে। গরিব ঘরের ছেলে মেয়েরাও ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ার পড়ছে। ত্রিপুরা যে ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজে ছাত্রদের লাইন, এই ত্রিপুরা রাজ্যে গরিব ঘরের ছেলে মেয়েরা, তার জন্য পোস্টার করতে হয়নি। আর এখন বন্যা ত্রাণের জন্য হাজার হাজার বাড়ি ভেসে গেছে, ভেঙে গেছে, ধসে গেছে, জমি ভারত করে চলে গেছে। তার ক্ষতিপূরণের জন্য মাত্র 1000 টাকা। যার 10 লাখ টাকা ক্ষতি হয়েছে তার জন্য 1000, আর যার 10,000 টাকা খরচ হয়েছে, ক্ষতি হয়েছে, তারও 1000 টাকা নেই। কিন্তু ত্রিপুরার যে সুশাসন হয়েছে, উন্নয়ন হয়েছে বোঝানোর জন্য লক্ষ না কোটি কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, পারলে কোনো কোনো জায়গাতে মন্ডল নেতার ছবি ছাপিয়ে বোঝাতে হচ্ছে উন্নয়ন হয়েছে। আপনাকেও বুঝতে হবে, হ্যাঁ উন্নয়ন হয়েছে। কিন্তু প্রথম দিকে গায়ের জোরে জবরদস্তি করে, ভয় ভীতি দেখিয়ে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে কদিন মানুষ চুপ থাকলেও বাবা মান ইজ্জত নিয়ে আছি, কোন রকম থাকি। সত্য কথা বললে যেহেতু বাজারঘাটে অপমানিত হতে হবে, হেনস্থা হতে হবে, ক্ষতিগ্রস্ত হতে হবে, বাবা চুপ থাকে ভালো। কিছু লোক বলেনি, কিন্তু আজকে বুঝতে শুরু করেছে, বলতে শুরু করেছে, গড় থেকে বেরিয়ে আসছে। আজকে অসীম এবং অনুপের নেতৃত্বে যা হয়েছে বা আপনাদের নেতৃত্বে যা হয়েছে, এটা বিচ্ছিন্ন না। আজ থেকে 3 দিন আগে দেখেছেন, আমি গত ডিসেম্বর মাসের প্রথম দিকে গেছিলাম কুমারঘাটে একটা জনসভাতে। কুমারঘাটের ভেতরে কাঞ্চনপুর এবং কুমারঘাট পুরাটাই পাহাড়ি এলাকা, চাকমা এবং কিছু রিয়াং অধ্যুষিত এলাকা। সেদিন কিছু লোক তারা এসেছিলেন সেখানে জনসভা। আমাকে বলছেন, কমরেড আপনি যদি আমাদের এলাকাতে আসেন, আরো বহু লোক আমরা সিপিএম দলে যোগদান করব। আমাদের এই 75 বিধানসভা এলাকার যে প্রতিনিধি দুবার এমএলএ হয়েছেন, এখন মন্ত্রীও হয়েছেন, শান্তনা চাকমা, এখন কোটি কোটি টাকার মালিক। তার পরিবারের লোক, তার হাতে এলাকার সমস্ত কন্ট্রাক্টারি, সমস্ত মাতব্বরি সব
কিন্তু আমাদের এলাকাতে সে বামফ্রন্ট সরকার কারেন্ট নিয়ে গেছিল, এই কারেন্ট এক তুফানে নষ্ট হয়েছে, সে কারেন্ট মেরামত হয় না, জলের ব্যবস্থা হয় না, রাস্তাঘাট খারাপ। এই 7 বছরে বামফ্রন্ট সরকারের সময়তে যে কজন অঙ্গনওয়াড়ি হেল্পারই হোক বা ওয়ার্কারই হোক, পিওনই হোক, এসপিও হোক বা পুলিশ টিএসআর মাস্টার চাকরি হোক পেয়েছে, আর একজনও পাইনি। আমরা ভোট দিয়েছিলাম, আর আমরা গেলে পরে সে কথা বলতে চায় না। বললাম ঠিক আছে, আমাদের সম্মেলনের প্রক্রিয়া চলছে, মহকুমা সম্মেলন, তারপরে জেলা সম্মেলন, রাজ্য সম্মেলন শেষ করে বা রাজ্য সম্মেলনের আগে আমি আসব। মাঝখানে আমি অসুস্থ হয়ে গেলাম, যেতে পারলাম না। গত 24 তারিখে 3 দিন আগে গেলাম সেখানে। আমি যাব, এই তারিখ যখন প্রচার হলো, গোটা এলাকাতে হুলিয়া জানি না, জায়গাটার নাম বাগাইছড়ি, এখানে কোনো মিটিং করা যাবে না, আর যার নাম বলেছে অমুকের নাম, তাকে তো আসতেই দেওয়া হবে না। আরে আমি ভাবলাম মনে মনে, এমনিতেই উঠে হুমকি দিয়েছে, এসব কি আর করে নাকি, পারে না কিরম করে। তো 24 তারিখ সকালবেলা থেকে খবর আসতে লাগলো যে বাগাইছড়া যাওয়ার 3টা রাস্তার মধ্যে সেখানে মদ মাংস দিয়ে বসিয়ে দিয়েছে, কিছু লোককে ভাড়া করে নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে। পুলিশকে বলা হল, পুলিশ অসহায়, উল্টা বলে নাকি আমাদের লোকদেরকে যে আরেকদিন করেন না, কারণ আজকে না এলে হয় না, যেন আবদার। আমি গেলাম, আমাদেরও লোকজন ছিল, 3টে জায়গা বসছে তারা, ইচ্ছে করলে যাওয়া যেত, কিন্তু অযথা কি হতো যে লোকগুলো এরাও যে মন প্রাণের বিজেপি সবাই, আমি অন্ত মনে করি, গরিব মানুষ, এদেরকে বলেছে না গেলে বিপিএল কার্ড বাতিল হবে, এরা কাজ করতে পারবে না, মহিলারা যারা সেলফ হেল্প গ্রুপ করো, তোমাদের দামে ঋণ স্যাংশন হয়েছে, বাতিল হবে, ঘরের কাজ শুরু হয়েছে, 2য় কিস্তি পাবে না, কি করবে আর। শুধু শুধু এই নিরীহ লোকের সাথে আমাদের সংঘর্ষ হবে, দরকার নাই। আরো 3-4 কিলোমিটার বেশি রাস্তা ঘুরে আর একটা রাস্তা আছে, এরা ভেবেছে আমি যাবো না সেখানে, ঢুকে গেলাম। ওর বাবা, এখানে গিয়ে দেখি অর্ধেক রাস্তায় এসে একটা গাড়ি এলো, পথে দাঁড় করে দিল। আমাদের বন্ধুরা কত সহ্য করবে, গাড়ি সরিয়ে গেলাম, মিটিং হলো, সেখানেও এরকমই প্রায় আজকে যত পরিবার, প্রায় তত পরিবার যোগদান করলেন। এটা ত্রিপুরা রাজ্যের সর্বত্র শুরু হয়েছে এবং এটা আগামী দিন চলবে, এটা থামবে না। তাহলে পরিবর্তনটা কোন জায়গায়? একটা খুব ভালো করে ভাববেন, 18 সালে ক্ষমতায় যখন ছিল না, তাদের সরকার যখন হয়নি, তখন বলছিল হ্যাঁ বামফ্রন্ট সরকার কিছু কাজ করেছে, কিন্তু এর চেয়ে বেশি করতে পারবে না, আমরা আসলে তার 2 গুণ 3 গুণ 4 গুণ করব, ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন। এখন তো তাই 7 বছর দিল্লি তাদের সরকার, রাজ্যে তাদের সরকার, সরকার আসার পর সুর পরিবর্তন হয়ে গেছে, ভাষা পরিবর্তন হয়ে গেছে। এখন কি বলে 25 বছর কিছুই করেনি, আগে কিন্তু বলেছে 25 বছর করেছে কিছু। আমরা যখন ছিলাম
তারা যখন আসেনি 25 বছর তোমরা কিছু করেছে, আর এরা ক্ষমতায় আসার পর বলছে 25 বছর কিছুই করেনি, যা নাকি করেছে তারা। কিন্তু 25 বছর কিছু করেনি, আর গত 7 বছর তোমরা এত কিছু করে থাকলে তাহলে সেই মানুষগুলো কেন থাকছে না? তাদেরকে কেন ধরে রাখতে পারছো না? আর সেই সিপিআইএম বিজেপির নামে কোন জনসভা, যুব মোর্চার নামে কোন জনসভা, মহিলা মোর্চার নামে কোন জনসভা, সেই জনসভাটাকে তুমি সিপিএম কে 1000 বার গালি দাও, কারণ রাজনৈতিক মঞ্চ, কোন আপত্তি থাকার কথা না। কিন্তু বিজেপির নামে বা কোন মোর্চার নামে সেই জনসভা ডাকলে লোক সেভাবে হয় না। তাদের এখন বিজেপি সিপিএম কে গাল দেওয়ার, উৎসর্গানোর জায়গা কোথায়? দুর্গা পূজার মণ্ডপ, কালী পূজার মণ্ডপ, ওই পৌষ সংক্রান্তির অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান, এবং সে অনুষ্ঠানেও এই এলাকার কিছু কাজ টাজ আদামাদা করিয়ে, লোককে জমিয়ে এইভাবে জমায়েত করতে হচ্ছে। এটা করছেন তাদের এক নেতা বিপ্লব কুমার দেব, ত্রিপুরা রাজ্য থেকে নাকি গত লোকসভাতে 7 লক্ষ ভোটে জিতে এসেছে। এই কথা বলতে বলতে সেই লজ্জা পায়, কে তোমার এত ভোট দিল? যে না, সিপিএম কে দূরবীন দিয়েও দেখা যাবে না, অস্তিত্ব থাকবে না। এটা শুধু বাইরে না, ওই বিধানসভার ভিতরেও বলতে শুরু করে। তাহলে সিপিএম কে যদি দূরবীন দিয়ে না দেখা যায়, অস্তিত্বই থাকবে না যদি হয়ে থাকে, তাহলে বাবা তোমাদের গত পঞ্চায়েত নির্বাচনে কেন এত কারসাজি করতে হয়? কেন আমাদের প্রার্থী বাদলশীলকে খুন করতে হবে? কেন নমিনেশন জমা দেওয়ার একেবারে শেষ সময় না দেওয়া অবধি মদ মাংস দিয়ে, কিছু গুন্ডা দিয়ে ওই ব্লকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে রাখতে হবে? এটা বিশ্বমুখ, রাজনগর, তারপরে শান্তিবাজার, মোগাফা, সাতচান, জুলাইবাড়ি, সর্বত্র সিপিএম নাই। আরে নমিনেশন জমা দিলেই তো সিপিএম জিতবে না, সিপিএম কে তো ভোট পেতে হবে। তো সিপিএম নাই, কিন্তু সিপিএম কে নমিনেশন তুলতে দেওয়া যাবে না। নমিনেশন তুললেও নমিনেশন দাখিল করতে দেওয়া যাবে না, দাখিল হলেও ভোট প্রচার করতে দেওয়া যাবে না, আর ভোটার তারিখ আসলে ভোট কেন্দ্রে দেওয়া হবে না। ভয়টা কাদের? এই ভয় শুধু সিপিএম এর ভয় না, আসলে মানুষের প্রতি ভয়। কোন মানুষ? যে মানুষকে ঠকানো হয়েছে এবং ঠকাচ্ছে আজকেও, অসত্য কথা বলে, অসত্য ভাষণ দিয়ে, প্রলোভন দিয়ে। তাদের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে আজকে যারা ত্রিপুরা যে এই বৈপুল নেতারা যারা হয়েছেন, এখন বহু টাকার মালিক। কারণ চোখের সামনে মানুষ দেখছে, মানুষ দেখতে পাচ্ছে। সিপিএম এর তো এত টাকা পয়সা নেই যে গাড়ি ঘোড়া ভাড়া করে শত শত লোক নিয়ে এসে জমায়েত করে বড় বড় ওই ডিজি মাইক, ডিজে মাইক বড় বড় আওয়াজ করে এসব বলা। ফ্ল্যাক্স ছাপা পয়সা নাই আমাদের যে এইসব বলবো আমরা। আর এসব বলতে গেলে পরে আবার নানাভাবে শাসক যখন তখন যে কোনো করতে পারে, করতে জানিয়ে পরে
আরে বাবারে বাবা, কত আইন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট থেকে আরম্ভ করে কত আইন দেখিয়ে দেয় আমাদেরকে। তো সে বলার সুযোগও তো নাই। তাহলে ভয়টা কেন? ভয় সাধারণ মানুষকে, কারণ সাধারণ মানুষের চোখ খুলছে, দেখছে। কি দেখছে? আমিও সাধারণ বিজেপি, আমিও সাধারণ বিজেপি আছি, আমিও বাইক বাহিনীর সদস্য ছিলাম, আর তিনিও বাইক বাহিনী। কিন্তু 100 জন বাহিনীর মধ্যে আমরা 99 কোনো খোঁজখবর নাই। 1 জন 2 জন যাদের সাথে তাদের মন্ডল নেতা, জেলা নেতা, মন্ত্রীদের সাথে টহরম মহরম। এরা পিডব্লিউডিরও খায়, আরডিরও খায়, পঞ্চায়েতেরও খায়, এগ্রিকালচারেরও খায়, সব। এদের ঘরে কোনো অফার আসে বলে কেউ জানে না, কিন্তু এদের বাড়িতে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা। সেও একটা ভাঙা সাইকেলের মালিক ছিল, আমিও ভাঙা সাইকেলের মালিক, আর তার ভাঙা সাইকেলের মালিকের জায়গাতে এখন থার গাড়ি, কি একটা গাড়ি, কালার গাড়ি, এই গাড়ির দাম নাকি প্রায় 32 লাখ টাকা গাড়ি। ব্যাংকে ঘন ঘন যাতায়াত, স্ত্রীর নামে, শালীর নামে, শ্বশুর শাশুড়ির নামে অ্যাকাউন্ট, এগুলো দেখছে। আর এইভাবে জনগণকে ঠকিয়ে জবরদস্তি করে যারা এমএলএ মন্ত্রী হয়েছে, এটা কোন বিধানসভা কেন্দ্র? শান্তিবাজার বিধানসভা কেন্দ্র। যে কোনো বিধানসভা কেন্দ্রই বলা যায়, শুধু বাদ না, শুধু শান্তিবাজার দেখে বলছি। কি ছিল এই প্রমোদ রিয়াংয়ের? একটা বাড়ি থেকে ঘুরে আনছে একটু, তাদের লোকেই কয়, এদের লোকেই বলে আমাকে, আমি জানি না, আমি দেখিনি। স্যার, প্রমোদের বাড়ি তুমি গিয়া দেখছেন তো? প্রমোদের বাড়ি তো সুন্দর হইবই। বলছে না না, সুন্দর না। বলে 5 কোটি টাকা দিয়ে মানে, তাদের লোক বলে আমাকে। আমি দেখি নাই, আমার কথা না, থেকে পায়। প্রমোদ রিয়াং 5 বছরের এমএলএ, আবার এমএলএ হয়েছে। আমি তো 21 বছর মন্ত্রী ছিলাম, 5 বছর এমপি ছিলাম, আবার 2 দলের নেতা হয়েছি। তাহলে আমার কত ক্ষতি হওয়া উচিত? তো এই পার্থক্য আমাকে বলার প্রয়োজন নাই, দরকারও নাই। এই পার্থক্যটা সাধারণ মানুষ দেখছে যে হ্যাঁ, বিজেপি এসে পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কার? 1 জন 2 জনের লোকের পরিবর্তন। তার সাথে আজকে বিজেপি এরকম বলিয়ান হতে পারত না। ত্রিপুরা রাজ্যের মানুষ, এই দেশের মানুষ ত্রিপুরা রাজ্যের মানুষকে অন্যভাবে সম্মান করে, বলে যে ত্রিপুরা রাজ্যের মানুষ রাজনৈতিক দিক থেকে খুবই সচেতন। এই ত্রিপুরা রাজ্যের মানুষ এই ধোঁকা খেয়ে 5 বছরের মাথাতে বিজেপিকে বিদায় করে দিয়ে দিয়েছিল। গত 23-এ বিদায় হয়ে যেত, অনিবার্য ছিল। 51% ভোট নেমে 39-এ নেমে গেছে। 60 ভাগ মানুষ, 3 ভাগের 2 ভাগ মানুষ বিজেপিকে ছুড়ে দিয়েছিল। কিন্তু মাঝখানে তীব্রামথা এমন ভাবে আমাদের আবেগকে, রাজবাড়ির প্রতি আমাদের ভক্তিকে, রাজবাড়ির প্রতি, ত্রিপুরা আজাদের প্রতি ব্যক্তিগতভাবে
আমাদেরও কোনো যে সম্মান করি না আমরা তা না। 1400 বছর রাজত্ব করে গেছে, স্বাভাবিক তাদের প্রতি একটা সম্মান তো থাকবে। তাদেরকে অসম্মান কেউ করুক, আমরা বলি না, আমরা সম্মান করি। মহারাজা বীর বিক্রমের নামে ইউনিভার্সিটি আমরা খুলেছি। এই উত্তর পূর্বাঞ্চলে যে প্রাকৃতিক স্টেডিয়াম, মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়াম আমরা করেছি। আমার হাত ধরে হয়েছে মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়াম, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আমাদের সরকারের হাত ধরে হয়েছে। মহারাজাকে আমরা অসম্মান করি, মহারাজা তো তা না। কিন্তু মহারাজাদের যে নীতি কার্যপ্রণালী এই ত্রিপুরাজ্যের মানুষের ক্ষতি করে গেছে, ট্রাইবেলদের সর্বনাশ করে গেছে। সত্য তো বলতে হবে। এই যে আমাদের মাতৃভাষা ককবরক, শুধু ত্রিপুরীয় অংশের মানুষ না, এই ত্রিপুরাজ্যের সমস্ত ট্রাইবেল জনগোষ্ঠী, ত্রিপুরী হোক, চাকমা হোক, মগ হোক, গারো হোক, মুসাই হোক, তাদের খাদ্যাভ্যাস, সাংস্কৃতিক অবয়ব প্রায় এক। মহিলাদের পাসরা, আমরা যারা ত্রিপুরী আমরা বলি রিংনাই, চাকমা বলে পিনন, ঠিক গারুদের হয়তো একটা শব্দ থাকবেই স্বাভাবিক। কে সম্মান দিয়েছে? হ্যাঁ, কি ছিল প্রমোদ রিয়াঙ্গের? একটা বাড়ি থেকে ঘুরে আনছে একটু। তাদের লোক কি করে, এদের লোকে বলে আমাকে, আমি জানি না, আমি দেখিনি। স্যার, প্রমোদের বাড়ি তুমি গিয়ে দেখছেন? প্রমোদের বাড়ি তো সুন্দর হইবই। বলছে না না, সুন্দর না। বলে 5 ফুট জায়গাতে মানুষ, তাদের তো বলে আমাকে। আমি দেখি নাই, আমার কথা থেকে পায়। প্রমোদ রিয়াং 5 বছরের এমএলএ, আবার এমএলএ হয়েছে। আমি তো 21 বছর মন্ত্রী ছিলাম, 5 বছর এমপি ছিলাম, আবার এমএলএ হয়েছি, বিরোধী দল নেতা হয়েছি। তাহলে আমার বাড়ি কত কোটি টাকা হওয়া উচিত, আমার সম্পদ কত হওয়া উচিত? তো এই পার্থক্য আমাকে বলার প্রয়োজন নাই, দরকারও নাই। এই পার্থক্যটা সাধারণ মানুষ দেখছে যে হ্যাঁ, বিজেপি এসে পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কার? একজন দুজনের লোকের পরিবর্তন। তার সাথে আজকে বিজেপি এরকম বলিয়ান হতে পারত না। ত্রিপুরাজ্যের মানুষ, এই দেশের মানুষ ত্রিপুরাজ্যের মানুষকে অন্যভাবে সম্মান করে, বলে যে ত্রিপুরাজ্যের মানুষ রাজনৈতিক দিক থেকে খুবই সচেতন। এই ত্রিপুরাজ্যের মানুষ এই ধোঁকা খেয়ে 5 বছরের মাথাতে বিজেপিকে বিদায় করে দিয়ে দিয়েছিল। কত দেশে বিদায় হয়ে যেত, অনিবার্য ছিল। 51% ভোট নেমে 39 নেমে গেছে। 60 ভাগ মানুষ, 3 ভাগের প্রায় 2 ভাগ মানুষ বিজেপিকে ছুড়ে দিয়েছিল। কিন্তু মাঝখানে তীব্রামথা এমন ভাবে আমাদের আবেগকে, রাজবাড়ির প্রতি আমাদের ভক্তিকে, রাজবাড়ির প্রতি, ত্রিপুরা আজাদের প্রতি ব্যক্তিগতভাবে আমাদেরও কোনো যে সম্মান করি না আমরা তা না। 1400 বছর রাজত্ব করে গেছে, স্বাভাবিক
তাদের প্রতি একটা সম্মান তো থাকবে। তাদেরকে অসম্মান কেউ করুক, আমরা বলি না, আমরা সম্মান করি। মহারাজা বীর বিক্রমের নামে ইউনিভার্সিটি আমরা খুলেছি। এই উত্তর পূর্বাঞ্চলের যে প্রাকৃতিক স্টেডিয়াম, মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়াম আমরা করেছি। আমার হাত ধরেই হয়েছে মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়াম, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আমাদের সরকারের হাত ধরে হয়েছে। মহারাজাকে আমরা অসম্মান করি, মহারাজা তো তা না। কিন্তু মহারাজাদের যে নীতি কার্যপ্রণালী এই ত্রিপুরাজ্যের মানুষের ক্ষতি করে গেছে, ট্রাইবেলদের সর্বনাশ করে গেছে। সত্য তো বলতে হবে। এই যে আমাদের মাতৃভাষা ককবরক, শুধু ত্রিপুরী অংশের মানুষ না, এই ত্রিপুরাজ্যের সমস্ত ট্রাইবেল জনগোষ্ঠী, ত্রিপুরী হোক, চাকমা হোক, মগ হোক, গারো হোক, মুসাই হোক, তাদের খাদ্যাভ্যাস, সাংস্কৃতিক অবয়ব প্রায় এক। মহিলাদের পাসরা, আমরা যারা ত্রিপুরী আমরা বলি রিংনাই, চাকমা বলে পিনন, ঠিক গারুদের হয়তো একটা শব্দ আছে, থাকবেই স্বাভাবিক। কে সম্মান দিয়েছে? হ্যাঁ, কে সম্মান দিয়েছে? 1400 বছর ত্রিপুরাজের রাজাদের রাজত্বে কেন ককবরক সম্মান পেল না উজ্জয়ন্ত প্রাসাদে, নীলমহলে? কেন গড়িয়া, মমিতা, জাগিরি বা কি নাম কারোদের কি জানি কইটা, বাংলা কেন সম্মান পেল না? যদি আমাদের রাজাদের কাছে এই গড়িয়া, মমিতা, বাংলা যদি সম্মান পেত, স্বীকৃতি পেত, তার মুদ্রা উজ্জয়ন্ত প্রাসাদের দেওয়ালে থাকত। আছে? হ্যাঁ, উজ্জয়ন্ত প্রাসাদে হিন্দুস্থানী সংস্কৃতির বিভিন্ন কিছু আছে, আমরা একটা অস্বীকার করি না। হিন্দুস্তানের সংস্কৃতি আমাদেরই সংস্কৃতি, কিন্তু যেটা আরো আমাদের, যেটা আরো